হ্যালো ভিউয়ার্স, অবশেষে আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলুন আমরা দেখে নিই দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য স্কাই ড্রামা তৃতীয় পর্বের গল্প। কতদিন আমরা দেখেছিলাম জাং বসু বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ইয়াং জেন ওকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ওকে কোথাও পাচ্ছিল না। আর একবার পেয়েও ওকে হারিয়ে ফেলে। ও হোটেল থেকে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। তো দেখা যাক এবার কিভাবে ও ফিরে আসে। চলুন সেই গল্প এবার আমরা শুনবো এই পর্বে। তো এই তৃতীয় পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জাং বসু ওর বাড়িতে এসেছিল ওর বাবার সঙ্গে দেখা করতে। এদিকে ইয়াং জেন এসেছিল জ্যাসনের কাছে। জ্যাসন ওকে বলে, চলো তোমার চুলের একটা ভিন্ন ধরনের স্টাইল করে দিই। আর অন্যদিকে আমরা আবার জাং বসুকে দেখতে পাই। জাং বসুর কাছে জ্যাসন ফোন দিয়েছিল, কারণ ইয়াং জেনের ফোন জাং বসু তুলছিল না। জ্যাসন কল করায় ওর ফোনটা তোলে জাং বসু, আর এটা কিন্তু ইয়াং জেন করিয়েছিল। তো জাং বসু কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে কলটা আসলে ইয়াং জেনই করিয়েছে, আর তাই ওর ফোনটা ও আবারও ছুঁড়ে ফেলে দিয়ে বসে থাকে। এর কিছুক্ষণ পরে ও নিজের রুমে চলে আসে এবং এখানে এসে ও সমস্ত জায়গায় লেখা দেখতে পায়। ইয়াং জেন বিভিন্ন ধরনের চিরকুট লিখে রেখেছে, যদি তুমি ফিরে আসো এবং তোমার কোনো ধরনের কোনো প্রয়োজন হয় তবে তুমি আমাকে কল দিও, একদমই ভুলে যেও না, কারণ তোমার ফ্রিজ কিন্তু আমি ফাঁকা করেই রেখেছি, সো আমাকে তোমার কল দিতেই হবে। আর সব জায়গায় এটা দেখে জাং বসুর আবার একটু মন নরম হয়ে যায়। এদিকে আমরা ইয়াং জেনকে দেখি ও একটা ডিনারে এসেছিল, যেখানে ওর বান্ধবী জিয়া ছিল এবং একই সঙ্গে জুড়েও ছিল। ওরা যখন এখানে খাচ্ছিল ঠিক তখনই ওর কাছে ফোন দিয়েছিল জাং বসু, কিন্তু ইয়াং জেন বাড়ি ফিরে ওর কলগুলো দেখে। আর এত রাত হয়ে যাওয়ায় ও একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়ে বলে যে আমি আগামীকাল তোমাকে ফোন করে নিব, আজকে অনেক রাত হয়ে গিয়েছে। এতে জাং বসুর আবার রাগ হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জাং বসু একটা নিউজ দেখে যে সমস্ত জায়গা থেকে ওর যতগুলো বিলবোর্ড লাগানো ছিল তার সব খুলে ফেলা হচ্ছে, এবং এই কোম্পানি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। কারণ জাং বসু যেহেতু ডিজাপায়ার হয়ে গিয়েছে, তাই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছিল জাং বসু আদৌ এই কোম্পানিতে ফিরবে নাকি ফিরবে না, ওকে রাখা যাবে কি রাখা যাবে না। আর এদিকে আমরা প্রেসিডেন্ট ডুকে দেখতে পাই। সে এখন ইয়াং জেনকে ডেকে বলে জুরের সঙ্গে একটু দেখা করতে, আর ওকে এই কোম্পানিতে নিয়ে আসার দায়িত্ব দেয়। এদিকে জাং বসু সব জায়গায় দেখতে পায় যে ওর সমস্ত বিলবোর্ডগুলো খুলে ফেলা হয়েছে। এবার ও রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখে একজন স্ট্রিট সিঙ্গার গান গাচ্ছে, কিন্তু ওর এই গান ভালো হচ্ছিল না। আর জাং বসু কল্পনা করে ওর পাশে ইয়াং জেন দাঁড়িয়ে আছে আর বলছে তুমি ওর হয়ে গানটা গেয়ে দাও না। তাই ইয়াং জেনের এই কথা, মানে ওর কল্পনার ওই কথা শুনেই ও ওখানে স্ট্রিট সিঙ্গার হিসেবে গান গাইতে লাগে, কিন্তু ওকে সবাই চিনে ফেলায় ও ওখান থেকে চলে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াং জেন এসেছিল জুরের সঙ্গে দেখা করতে। ও আজকে এখানে ওর মনের ভাব প্রকাশ করার জন্য এসেছিল। এখানে তো খুবই একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়েছিল, কিন্তু অন্যদিকে জাং বসু একা একা একটা রেস্টুরেন্টে যায় কিছু খাওয়ার জন্য। ও অনেক কিছু অর্ডার করেছিল, কিন্তু যখন ও টাকা দিতে যাবে তখন দেখে ও নিজের ওয়ালেটটাই ফেলে এসেছে। এখন তো করার কিছু নেই, তাই ও বাধ্য হয়ে এখন ইয়াং জেনকে ফোন দেয়। আর এদিকে ইয়াং জেন ইজুরের সঙ্গে কথা শেষ না করে ওকে চলে আসতে হয়, কারণ তার বস তাকে অর্ডার দিয়েছে। আর এখন জাং বসু সমস্ত বিল ও পরিশোধ করে দেয়। এরপরে ওরা ওই রেস্টুরেন্টের ছাদের উপরে যায়। ওখানে জাং বসুকে অনেক কথা শোনায় এখন ইয়াং জেন, আর ওকে বলে যে তুমি আবারও হারিয়ে গিয়েছিলে কেন, তোমাকে আমি আর কত খুঁজবো। কিন্তু তখন জাং বসু বলে আমি তোমাকে কল দিইনি, তোমাকে তো ফোন দিয়েছিলাম, তুমি তো আমার ফোন রিসিভ করোনি। তখন ইয়াং জেন আবার বলে যে তুমি মিথ্যা বলবে না, তুমি সেদিন পালিয়ে গিয়েছিলে কেন, তুমি কি কোম্পানিতে আর ফিরে যেতে চাও না, তোমার ক্যারিয়ার কি এখানেই শেষ করতে চাও নাকি। এভাবে ওদের কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক তখনই জুড়ে ইয়াং জেনকে একটা মেসেজ দেয়, আর ওর পিছু পিছু আস্তে আস্তে চুপি চুপি এসে ইয়াং জেনের সেই ফোনটা কেড়ে নেয় জাং বসু। এবার জাং বসু উপরের দিকে তুলে ধরে ফোনটা, ওর কাছ থেকে ফোনটা নিয়েই নিতে যাচ্ছিল ইয়াং জেন, কিন্তু কোনোভাবেই নিতে পারে না। আর জাং বসু ওই মেসেজের একটা রিপ্লাই দিয়ে দেয়, আর রিপ্লাইটা ছিল জুড়ে তুমি অনেক বোরিং, আমার তোমাকে একদমই ভালো লাগে না। এমন একটা রিপ্লাই দেখে জুড়ে খুবই হার্ট হয়। আর ওদিকে ইয়াং জেন কি করবে, এই রিপ্লাই দেখে ও তো লিটারালি কাঁদতে লাগে। আর ওর এমন হাউমাউ করা কান্না দেখে তো একদমই হাসছিল জাং বসু, কারণ ওর খুবই মজা লাগছিল এই দৃশ্যটায়। আর ও ভাবে যে ছোট্ট একটা রিপ্লাইয়ের জন্য তুমি এমনভাবে কাঁদছো। কিন্তু এরপরে আবার ইয়াং জেনের মন ভালো করার জন্য একটা লাইভে এসেছিল জাং বসু, যেটা ও কথা দিয়েছিল ইয়াং জেনকে যে ও একটা লাইভে আসবে, কারণ ও অনেকদিন কোম্পানি থেকে দূরে আছে। আর এখন ওর এই লাইভটা খুবই ভাইরাল হয়ে যায়, সবাই খুবই প্রশংসা করছিল ওর, যার জন্য কোম্পানি আবারও ভাবতে বাধ্য হয় যে ওকে এই কোম্পানিতে ফিরিয়ে আনবে কিনা। কিন্তু এদিকে তো অনেক মন খারাপও ছিল ইয়াং জেনের।
তাই সে জাং বসুর ফোনই ধরছিল না, কারণ জাং বসু ওই যে রিপ্লাইটা দিয়েছিল ইয়েজুরেকে, তার জন্য ওর খুবই রাগ হচ্ছিল জাং বসুর উপরে। আর জাং বসু ওকে তো কল দিয়েই যাচ্ছিল, কিন্তু ওর ফোন তো কোনোভাবেই এখন তুলছিল না ও। জাং বসু ভাবতে লাগে যে ইয়েজুরেকে একটা কল দিয়েছি, তাই বলে ও আমার ফোন তুলবে না, এত বড় সাহস। আর তারপরে ও আবার ওর ওই ডায়মন্ডটা নিয়ে একটা রিং বানানোর প্ল্যান করে। আর এই রিংটা কিন্তু ও শুধুমাত্র ইয়াং জেনজেনের জন্যই বানাতে চেয়েছিল, মানে ও মনে মনে ইয়াং জেনজেনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এদিকে ইয়াং জেনজেনরা যখন খাচ্ছিল তখন ওরই বাড়িতে আসে জাং বসু, কারণ ইয়াং জেনজেন জাং বসুর কল তুলছিল না, তাই বাধ্য হয়ে ওর বাড়িতে চলে আসে। ওরা যে খাবার খাচ্ছিল ও সেই খাবার খেতে লেগে যায়। তখন জিয়া ওকে বলতে লাগে যে জাং বসু কত সহজ সরল আর ও কত সুন্দর, কত কিউট, কিন্তু তুমি সবসময় বলো ইয়াং জেনজেন যে ও খুবই রুড অ্যারোগেন্ট একটা মানুষ, কিন্তু ও কত সুন্দর। আর ওর সঙ্গে ছবি তুলতে লাগে। আর ইয়াং জেনজেন নিজে ওদের ছবি তুলে দিয়ে তারপরে জাং বসুকে বলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ঠিক তখনই ওরা যে বাড়িতে ভাড়া থাকে ওই ভাড়াওয়ালি আসে। আর এখন ইয়াং জেনজেনকে বলে তোমাদের কত দিনের ভাড়া বাকি আছে, তোমরা হয় আমাকে এখনই ভাড়া দিবে, না হলে এখনই এই বাড়ি ছেড়ে চলে যাবে। ওই মহিলা যখন খুবই হুটোপাটা করছিল ঠিক তখনই আবার জাং বসু ফিরে আসে। আর জাং বসু ওই মহিলাকে সমস্ত ভাড়া দিয়ে দেওয়ার কথা বলে। ওরা তো খুবই বাধা দিচ্ছিল, কিন্তু জাং বসু তাও জোর করে ওদের সমস্ত রেন্ট পরিশোধ করে দেয়। তারপরে জাং বসুকে ওরা আবারও ঘরে ঢোকার অনুমতি দেয়, যেহেতু ওদের রেন্ট পরিশোধ করে দিয়েছে। এবার জাং বসু এখানে আসে। তারপর দিন সকালবেলা আমরা দেখতে পাই জাং বসু তো ওর বাড়ি ছিল, আর ওর বাড়িতে গিয়েছিল ইয়াং জেনজেন টাকা নিয়ে। তবে জাং বসু দিয়েছিল 15,000 টাকা, আর ইয়াং জেনজেন নিয়ে গিয়েছিল 1500 টাকা। এখন জাং বসু বলে যে তুমি কি ভেবেছো আমি 1500 টাকা রেন্ট দিয়েছি? 15,000 ছিল ওটা। আর ইয়াং জেনজেন বলে ঠিক আছে আমি যেটা এনেছি তুমি এটাই নাও, আর আমি পরে তোমাকে পুরোটা দিয়ে দেবো। কিন্তু জাং বসু মোটেও টাকাটা নিতে চাইছিল না। ধস্তাধস্তিতে টাকাগুলো পুল সাইডে পড়ে যায়। আর এখন ইয়াং জেনজেন একটা করে টাকা খুঁজতে লাগে, কিন্তু এক পর্যায়ে ও নিজে ওই পানিতে পড়ে যায় আর হাবুডুবু খেতে লাগে। তখন জাং বসু বলতে লাগে পানি মাত্র তোমার কোমর পর্যন্ত, তুমি হাবুডুবু কেন খাচ্ছ? ওই পানি মাত্র কোমর পর্যন্ত, এভাবে হাবুডুবু খেও না। কিন্তু যখন ও দেখে যে পজিশন তো সিরিয়াস, ঠিক তখনই ও ঝাঁপ দিয়ে দেয়। আর ও দেখে যে ইতিমধ্যে ইয়াং জেনজেন অজ্ঞান হয়ে গিয়েছে। আর ওর জ্ঞান ফেরানোর জন্য নিজেও পানির নিচে ডুব দিয়ে দেয় এবার জাং বসু। আর ওকে এবার কিছুটা শ্বাস প্রশ্বাস দিয়ে জাগিয়ে তোলে। তারপরে জাং বসুকে জড়িয়ে ধরে ইয়াং জেনজেন। তখন জাং বসু বেশ অবাক হয়ে যায় আর বলে তুমি সাঁতার জানো না? তোমাকে আমি বারবার বলছি যে এটা তোমার কোমর পর্যন্ত পানি, তুমি এত ভয় পেয়ে কেন গিয়েছিলে? আসলে একটা ট্রমা ছিল ইয়াং জেনজেনের, যার জন্য ও এরকম ভয় পেয়ে গিয়েছিল। তারপরে জাং বসুর দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে ইয়াং জেনজেন আর বলে সমস্ত দোষ তোমার, কারণ টাকা তুমি ফেলেছিলে, সেটা খুঁজতেই আমি পানিতে নেমেছিলাম। এর পরের দিন আমরা দেখতে পাই যে ইয়াং জেনজেন কারো একজনকে ফোন দিতে দিতে যাচ্ছিল। আসলে ও খুবই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল, আর ও ফোনটা দিচ্ছিল জাং বসুকে। আরও জাং বসুকে একটা মেসেজ করে দেয় আর একটা জায়গায় যেতে বলে, কারণ ওর একজন ফ্যান সুইসাইড করতে যাচ্ছে। আর এই সুইসাইড করার পিছনের কারণ মূলত জাং বসু। আর এই মেয়েটাকে আপনারা সবাই চেনেন, সে জাং বসুর একজন পাগলা ভক্ত। এবং এই মেয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া করেছে। তার মা বলে যে এইসব ফ্যান ট্যান আবার কি, আর এরকম একজন আর্টিস্টের প্রেমে পড়তে হবে কেন? কিন্তু ওই মেয়ে তো খুবই ভালোবাসে জাং বসুকে। ওর মায়ের সঙ্গে ঝগড়া করে তাই ও সুইসাইড করতে এসেছিল। কিন্তু যখন এখানে জাং বসু আসে তখন ও সুইসাইড না করে দাঁড়িয়ে পড়ে। এবং এদিকে ওই মেয়ের মাও তো খুবই রেগে যায়, কারণ জাং বসুর জন্য ওর মেয়ে মরতে বসেছে। জাং বসু এসে বলে যে তুমি আমার ফ্যান যদি হয়ে থাকো তবে তুমি একদমই এরকম কোনো কাজ করবে না। এরপরে ওই মেয়ের মাই কাঁদতে লাগে আর বলতে লাগে আমার মেয়ে আজকে আমার কথা শুনলো না, ও মরতে যাচ্ছিল, ঠিক আছে এবার তাহলে আমারই মরা উচিত। কিন্তু ওকে যখন ঠেকাতে যায় ঠিক তখনই ইয়াং জেনজেন উপর থেকে পড়ে যায়, আর সাথে সাথে উপর থেকে ঝাঁপ দিয়ে দেয় জাং বসু ইয়াং জেনজেনকে ধরার জন্য। আর তারপরে ওরা দুজনেই হাসপাতালে, কারণ ইয়াং জেনজেন যখন পড়ে গিয়েছিল জাং বসু ওকে বাঁচানোর জন্য উপর থেকে ঝাঁপ দিয়েছিল, আর নিচে পড়েছিল জাং বসু। ইয়াং জেনজেন উপরে পড়ায় ওর কোনো ক্ষতি হয়নি, কিন্তু জাং বসুর পা ভেঙে গিয়েছিল আর ও হাতেও প্রচুর ব্যথা পেয়েছিল, তার জন্য ওদের দুজনকেই হসপিটালাইজড হতে হয়। এদিকে এই খবর অলরেডি খুবই ভাইরাল হয়ে পড়েছিল। কোম্পানির সবাই যখন এই দৃশ্য দেখে তখন সবাই ভাবে যে জাং বসু অ্যাকচুয়ালি তো খুবই সুন্দর একটা মানুষ, কারণ ওর ফ্যান আত্মহত্যা করতে যাচ্ছিল বলেই ও ছুটে গিয়েছিল। আর সবাই ওকে খুবই ভালো মানুষ বলে এখন কমেন্ট করতে থাকে। আর এদিকে ইয়াং জেনজেন শুয়ে শুয়ে ভাবতে লাগে যে জাং বসু কেবলমাত্র ওর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিতে যাচ্ছিল। এছাড়া ওদের একসঙ্গে কাটানো সমস্ত সময়গুলো ও কল্পনা করতে লাগে, আর ওর খুবই ভালো লাগে। ওর মনে হচ্ছিল উপর থেকে
থেকে জাংবসুকে দেখতে যতটা অ্যারোগেন্ট লাগে, ও আসলে ভিতর থেকে ততটাই নরম একটা মানুষ। আর ওর জাংবসুর প্রতি একটা আলাদা মায়ের সৃষ্টি হয়ে যাচ্ছিল। কিন্তু এদিকে তো হাসপাতালে ওর ফ্যান্সরা সবাই ভিড় করে ফেলেছিল। আর হাসপাতালে ডক্টররা জানতোই না জাংবসু একজন সিঙ্গার। এখানে যেহেতু খুব এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল, তাই হাসপাতালের ডিরেক্টর খুবই রেগে গিয়েছিল। তখন কোম্পানি থেকে লোক আসে, কোম্পানি থেকে ডিরেক্টরদের পাঠানো হয়, কারণ কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে জাংবসুকে আবারও ফিরিয়ে নেবে। কারণ এই ভিডিও যখন ভাইরাল হয়েছে তখন জাংবসুর খুবই পজিটিভ রিভিউ পড়ছে, অনেক পজিটিভ কমেন্ট পড়ছে। তার জন্য কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে এত বড় মেগা স্টারকে কোনোভাবেই হাতছাড়া করা উচিত হবে না। তখন সবাই ফিরে আসে আর ডক্টরদের বুঝিয়ে বাজিয়ে এখান থেকে জাংবসুকে নিয়ে আসে। আর বলা হয় যে ও বাড়িতে থেকে এখন ট্রিটমেন্ট হবে। আর এখন ওর সমস্ত দেখভালের দায়িত্বও পড়ে যায় ইয়াং জেনজেনের উপর। ইয়াং জেনজেন নিজে ওর জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে যায়। এদিকে আমরা জাংবসুর দিদিকে দেখতে পাই, যে ইয়াং জেনজেনের সঙ্গে বসে গল্প করছিল। জাংবসুর বোনের নাম ইরান। ইরান এখন ইয়াং জেনজেনকে বলতে লাগে যে তুমি আমার ভাইয়ের অনেক কেয়ার করো, কিন্তু আমার ভাইয়েরও তোমার প্রতি আলাদা একটা ভালো লাগা আছে, না হলে আমার ভাই কখনো তোমার জন্য ঝাঁপ দিত না। আর আরও বলতে লাগে ছোটোবেলায় ও অনেক ট্রমাটাইজ হয়ে গিয়েছিল যখন ওর মা মারা গিয়েছিল। আসলে ছোটোবেলায় জাংবসুর মা মারা গিয়েছিল ঘরের ভিতরে আগুনে পুড়ে। আর সে সময় সবাই ওর ইন্টারভিউ নিতে এসেছিল। আর তার জন্যই ওকে যদি একসঙ্গে অনেকেই প্রশ্ন করে এবং ওর ইন্টারভিউ নিতে আসে বা একসঙ্গে অনেক ক্যামেরা দেখলে এখনও ও ভয় পায়। তবে ইরান অনেক খুশি যে জাংবসুর পাশে ইয়াং জেনজেন আছে। এদিকে জাংবসুর সেই ফ্যান এবং তার মা জাংবসুকে দেখতে আসে। তার মা তো এখন জাংবসুর উপর খুবই খুশি, কারণ তার মা ভেবেছিল জাংবসু একজন অ্যারোগেন্ট অ্যাক্টর, কিন্তু কোনোভাবেই তোর মা বুঝতে পারেনি জাংবসু এত কোমল হৃদয়ের একজন মানুষ। তাই ওর মা এখন জাংবসুর কাছে কৃতজ্ঞ। আর তাছাড়া জাংবসু এখন তার ফ্যানকে বলেও দিয়েছে, তুমি শুধু আমার এরকম ভক্ত হয়ে নিজের জীবনটা শেষ করে দিবে না, তুমি অবশ্যই পড়াশোনা করবে। আর ওর মা এখন খুবই খুশি হয়ে গিয়েছিল। তাই মেয়ের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল, জাংবসুর নামে অনেক ভালো কথা বলছিল আর প্রশংসা করছিল। আর পিছন থেকে এই দুইজন ওদের এই কথোপকথন ভিডিও করে আবার তার নেটে ছেড়ে দেয়। আর এটার আবারও একটা পজিটিভ রিভিউ হিসাবে আসে কোম্পানির কাছে। কোম্পানি ভাবে যে জাংবসু এখন চারিদিকে একদম পজিটিভ একটা ভাইব দিয়ে ছড়িয়ে দিচ্ছে, তাই জাংবসুকে এই মুহূর্তে কোম্পানিতে নিয়ে আসা হবে। আর মালিনা বলে যে জাংবসুর সমস্ত দায়িত্ব সেই নিবে। তাই ও জাংবসুকে দেখতে আসে আর বলতে লাগে, তোমার জন্য একটা হুইল চেয়ার নিয়ে এসেছি। এই চেয়ারে বসে তুমি যদি একটা ভিডিও করো, তবে সেই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে তার সমস্তটাই আমরা দান করে দিব। আর এতে তোমার পজিটিভ ভাইবটাও বজায় থাকবে। কিন্তু জাংবসু সে তো কখনো হুইল চেয়ারে বসে ভিডিও করবে না, তাই ও সবাইকে বকাঝকা দিয়ে এখান থেকে বের করে দেয়। আর এতে তো খুবই রেগে যায় এখন মালিনা, কারণ মালিনা খুব চুপচাপভাবে তাকে বোঝাতে গিয়েছিল। কিন্তু জাংবসু ওর উপরে এত অ্যারোগেন্ট ভাইব দেখানোর পরে ওর নিজেরই খুবই রাগ হয়ে যায়। যাই হোক, এখন আমরা দেখতে পাই ইয়াং জেনজেন জাংবসুকে বোঝাতে লাগে যে একটা ভিডিও করলে কী বা হবে, তুমি যদি ওই হুইল চেয়ারে বসে ভিডিও করো তবে তারা বলেছে 1000 হুইল চেয়ার তারা দান করবে, আর এতে অনেক দুস্থ মানুষের অনেক সহযোগিতা হবে। আর এখন ইয়াং জেনজেনের কথা শুনে ও ভিডিও করতে রাজি হয়ে যায়। এই ভিডিও যখন মালিনার কাছে পৌঁছানো হয়, মালিনা বলে, আমরা কেউ জাংবসুকে এত কথা বলেও রাজি করাতে পারিনি, কিন্তু ইয়াং জেনজেন মুহূর্তেই ওকে রাজি করিয়ে ফেলল। এই ইয়াং জেনজেনের সাথে জাংবসুর কিছু একটা তো আছেই। এদিকে আমরা ওর প্রেসিডেন্ট ঢুকে দেখতে পাই, যে আবার ইয়াং জেনজেনকে ডেকে পাঠিয়েছিল এবং এরা এখন বলে যে জাংবসুর ম্যানেজার হিসেবে তাকে দিতে চায়। এতদিন তো ও শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, এখন থেকে এজেন্ট এবং ম্যানেজারের দায়িত্ব দুটোই পালন করতে হবে। এতে ও বেশ ঘাবড়ে যায়, কিন্তু ওকে তো এই দায়িত্ব দেওয়া হয়েছে। জাংবসু খুবই খুশি হয় যে ইয়াং জেনজেনকে ওর ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ জাংবসুর যে পূর্বের ম্যানেজার মানে ফাঁকিবাজ যে অ্যাসিস্ট্যান্টটা ছিল সে তো কোনো কাজেরই না। আর এখন যেহেতু ম্যানেজার হিসেবে ইয়াং জেনজেনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু ভালো কিছুই হবে। আর জাংবসুকে বলতে লাগে, এটা তো এমন কঠিন কিছুই না, তুমি ঠিক পারবে। আর তখন ওকে নার্স দেখতে আসে। নার্স যখন ওর ব্যান্ডেজ খুলবে তখন ওই ইয়াং জেনজেনকে বলে তার হাতটা দিতে। ইয়াং জেনজেন যখন ওর হাত দেয় তখন ও জোরে ওর হাতটা চেপে ধরে, কারণ যখন নার্স ওর ব্যান্ডেজ খুলছিল, ওর ব্যথা লাগছিল, তখন ও জোরে ইয়াং জেনজেনের হাত চেপে ধরছিল, মানে সমান ব্যথা ইয়াং জেনজেনও পাচ্ছিল। এবং এই ট্রমার এই ব্যাপারটা আমার খুবই কিউট লেগেছিল, যে ব্যথা কেন আমি একা পাবো, ব্যথা তুমিও আমার সঙ্গে সঙ্গে পাবে। আর এখন যখন ইয়াং জেনজেন ওর সঙ্গে চিল্লাচ্ছিল, জাংবসু বলে, তুমি কেন চিল্লাচ্ছ? তখন ইয়াং জেনজেন বলে যে ব্যথা তো তুমি কেবল পাচ্ছিলে না, তুমি যেমন ব্যথা পাচ্ছিলে সেই পরিমাণ চাপ প্রয়োগ আমার হাতের উপরে করেছো।
এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়াং জেনজেনকে সবাই অনেক কংগ্রাচুলেশন করে, কারণ ও এখন অ্যাসিস্ট্যান্ট থেকে ম্যানেজার হয়ে গিয়েছে আর এখন ওর জন্য আলাদা করে একটা রুমও দিয়ে দেওয়া হয়েছে। ও তো খুবই খুশি ছিল। এরপরে ও দেখা করতে আসে ইজুরের সঙ্গে। ইজুরেকে ও বলছিল স্টার কোম্পানিতে জয়েন হওয়ার জন্য, কিন্তু ইজুরে তো অলরেডি ব্লসম কোম্পানিতে আছে আর ও তো ওভাবে ওই কোম্পানি ছেড়ে আসতে পারে না। আর এরপরে ওদের দুজনের ভিতরে খুব ভালোই কথাবার্তা হচ্ছিল। এদের দুজনের ভিতরে সম্পর্কটা খুবই সিরিয়াস ছিল। ওরা দুজনেই দুজনকে পছন্দ করে। যখন ওদের এমন রোমান্টিক মুহূর্ত চলছিল ঠিক তখনই ইয়াং জেনজেনকে জাংবসু ফোন দিয়ে আবারও বাড়িতে আসতে বলে, কারণ ওকে এখন ফিজিক্যাল বিভিন্ন টেস্ট করানো হবে, কারণ ও প্রায় সুস্থ হয়ে গিয়েছিল। আর এইসব টেস্টে যদি ওর সঙ্গে ইয়াং জেনজেন না থাকে তবে কি হয়। আর যেহেতু এখনও সুস্থ হয়ে গিয়েছিল, মালিনাকে এই খবরটা এসে জানায় ইয়াং জেনজেন। মালিনা বলে, আমি এখন জাংবসুকে একজন টপ মেগা স্টার করে গড়ে তুলব। ও শুধুমাত্র গানেই নয় বরং মুভিতেই এবং ড্রামাতেও ছাড়িয়ে যাবে সবাইকে। এখন ওর মেইন উদ্দেশ্য হলো যে কোনোভাবেই হোক চায়নার নাম্বার 1 সুপারস্টার করার লক্ষ্য জাংবসুকে, আর তার জন্য মেইনলি ওর হাতে রাখতে হবে ইয়াং জেনজেনকে। তো ইয়াং জেনজেনও এই ব্যাপারে রাজি হয়। এদিকে ইজুরে যে কোম্পানিতে ছিল ওই কোম্পানিতে জিয়াও কাজ করতো, তবে ওদের কোম্পানিতে এখন টাকার খুবই অভাব দেখা দেয়। আর ওদের কোম্পানির যে ডিরেক্টর ছিল সেই লোক এদের সঙ্গে সমস্ত রকমের চুক্তি এখন শেষ করে দেয়, কারণ এই কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে। তাই ওই লোক এখন ইজুরেকে বলে যে তুমি স্টার কোম্পানিতে জয়েন করতে পারো, কারণ এখানে তোমার মতো আর্টিস্টের মূল্যায়ন আমি করতে পারবো না, আমাদের টাকার শর্ট অনেক। আর ওই কোম্পানি অলরেডি ব্যাংক্রাফট হয়ে গিয়েছে। যেহেতু ওই কোম্পানিতে এখন আর তার কোনো জায়গা নেই, তাই সে স্টার কোম্পানিতে এখন জয়েন করতে পারবে। এদিকে জাংবসু সমস্ত টেস্ট সম্পন্ন করে বাড়িতে চলে এসেছিল। জাংবসু যখন বাড়িতে আসে তখন ওকে অনেক রকমের হেল্প করতে লাগে আবার ইয়াং জেনজেন। তবে ইয়াং জেনজেনের সঙ্গে সেম আবারও খুনসুটি শুরু হয়ে যায়। এদিকে আমরা প্রেসিডেন্ট ডুয়ের সামনে দেখি ইজুরেকে। ইজুরে এখন এই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নিয়েছিল, তার মানে ও আজ থেকে এই কোম্পানির একজন সিঙ্গার। এরপরে ও সোজা চলে আসে ইয়াং জেনজেনের সঙ্গে দেখা করতে। ইয়াং জেনজেন ওকে অভিনন্দন জানায় এবং ওরা দুজনেই খুবই খুশি ছিল, কারণ ওরা এখন একসঙ্গে কাজ করতে পারবে। তবে ইয়াং জেনজেনের জন্য আজকে একটা গিফট নিয়ে এসেছিল ইজুরে, আর এটা ছিল একটা স্কার্ফ। এই স্কার্ফটা ওর তো খুবই পছন্দ হয়, কারণ ওর ক্রাশের কাছ থেকে স্কার্ফ পাচ্ছে, এটা তো কম কিছু না। ওই স্কার্ফ পরে ও এখন চলে আসে জাংবসুর বাড়িতে। আর জাংবসুর সঙ্গে ওর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আর সেটা হলো মালিনা। মালিনার সঙ্গে যখন জাংবসু দেখা করতে আসে তখন জাংবসু বুঝতে পারে যে মালিনা ওকে অন্যভাবে ইউজ করতে চাচ্ছে। মালিনা ওর উপর অনেক কাজ চাপিয়ে দেয়, কারণ মালিনা বলেছে ওকে অনেকগুলো মুভি এবং ড্রামাতে অভিনয় করার জন্য, কিন্তু এতে ওরা দুজনেই আপত্তি জানায়। আর ওরা দুজনেই বলে এত চাপ তো চাপানো উচিত নয়, কারণ গান গাওয়া হলো তার মেইন প্রফেশন আর ও গান গাইতেই চায়। যখন ওখান থেকে ও বের হয়ে আসছিল তখন ওর ইজুরের সঙ্গে দেখা হয়। ইজুরে বলে, সিনিয়র, আমিও এই কোম্পানিতে জয়েন হয়েছি, এখন আমি আপনার কাছে আসবো, আর যদি কোনো কিছু শেখার প্রয়োজন হয় আপনি আমাকে অবশ্যই শেখাবেন। কিন্তু জাংবসু বলে, যতক্ষণ আমি আছি ততক্ষণ আমাকে কেউ ক্রস করতে পারবে না। তার মানে এদের দুজনের ভিতরে একটা কম্পিটিশন টাইপ ভাইব ছিল। যাই হোক, ইজুরে কিন্তু খুবই চুপচাপ স্বভাবের ছেলে ছিল, আর জাংবসু খুবই নার্সিসিস্ট টাইপের ছিল। মানে ও নিজের চেয়েও প্রধান করে আর কাউকে দেখে না, ও ভাবে ওই সৃষ্টির সেরা। যাই হোক, ও যখন গোসল করছিল তখন ও ভাবতে লাগে যে ইয়াং জেনজেনের ইজুরের প্রতি একটা আলাদা রকম ফিলিংস আছে, আর এটাই ওকে সব থেকে হার্ট করতো। ও কোনোভাবেই চাইতো না ইয়াং জেনজেনের সঙ্গে ইজুরের কোনো রকমের কোনো সম্পর্ক হোক। ও এখন গোসল করে এসে দেখে যে ইয়াং জেনজেন সাজগোজ করছে। ও বলে, তোমাকে তো কখনো এভাবে সাজতে দেখিনি। আরে এভাবে সাজতে হয় না, এইভাবে সাজতে হয়, এটা বলে ও ওকে সাজিয়ে দিচ্ছিল। আর এইসব ব্যাপারগুলো আসলে খুবই কিউট ছিল, কারণ ওদের ছোটো ছোটো এমন অনেক মোমেন্ট আছে যেগুলো আসলে খুবই সুন্দর। আর ইয়াং জেনজেনকেও সত্যি সত্যি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। ইয়াং জেনজেন বলে যে আমি সকালে একটা স্কার্ফ পরে এসেছিলাম, তুমি কি স্কার্ফটা দেখেছো? তখন জাংবসু বলে, তুমি যেটা গলায় বেঁধে এসেছিলে, ও ওই স্কার্ফটা, ওটা তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর এতে তো ইয়াং জেনজেনের চোখ বড় হয়ে যায়। ও দৌড়ে এসে খুঁজতে লাগে, কিন্তু ওখানেও এসে দেখে যে এখানে কোনো স্কার্ফ ফেলে নেই, কারণ সমস্ত ময়লা নিয়ে গিয়েছে ময়লাওয়ালা। আর এদিকে জাংবসু বসে ভাবতে লাগে, ওই স্কার্ফ তোমাকে ইজুরে দিয়েছে তাই না, এজন্যই ও আসলে স্কার্ফটা ফেলে দিয়েছে।
কিন্তু স্কার্ফটা হারানোর পরে ইয়াং জেনজেনের খুবই মন খারাপ ছিল। যখনই ইজোরের সঙ্গে কিছু একটা হতে যায় ঠিক তখনই জাং বসু এসে সমস্ত 12টা বাজিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে রেকর্ডিং রূপে রেকর্ড করা হচ্ছিল ইজোরের গান। ইজোরে তো খুবই সুন্দর গান গাইছিল, ইভেন ও জাং বসুর থেকেও অনেক ভালো গান গায়। যখন সবাই ওর গান শুনছিল তখন জাং বসু দরজার বাইরে এসে দেখতে লাগে, আর ওর মনে হচ্ছিল ও যে জায়গাটা এখানে তিল তিল করে গড়ে তুলেছে সেই জায়গাটা কেউ একজন ছিনিয়ে নিচ্ছে। আর ওর এটা দেখে খুবই খারাপ লাগে, অনেকটা আশিকি 2 মুভির মতো। যারা দেখেছেন তারা বুঝবেন আসলে এক একজন সিঙ্গারের জীবনে অনেক টানাপোড়েন ওঠাপড়া এগুলো থাকে। যাই হোক, এখন তো ওর খুবই মন খারাপ ছিল। এদিকেই আমরা আবার প্রেসিডেন্ট চেনকে দেখতে পাই, যিনি ইজোরেকে ডেকে পড়ে যে তুমি কোনো ধরনের কোনো সম্পর্কে যেতে পারবে না, যতক্ষণ তুমি এই কোম্পানির সঙ্গে চুক্তিতে আছো ততক্ষণ কোনো ধরনের সম্পর্ক এখানে অ্যালাউ করা হবে না। কারণ প্রেসিডেন্ট চেন জানতে পেরেছিল ইজোরের ইয়াং জেনজেনের প্রতি একটা আলাদা রকমের ক্রাশ আছে, তার জন্য ও আগে থেকেই এই চুক্তিটা করে দিয়েছিল। আর এখন যদি এই চুক্তি ভাঙতে চায় তবে এই চুক্তি ভাঙার জন্য ওকে এই কোম্পানিতে ক্ষতিপূরণ দিতে হবে। মানে ইজোরেকে একদম বেঁধে দিয়েছিল প্রেসিডেন্ট চেন। এদিকে জাং বসু তো খুবই মুড অফ ছিল, কারণ ওর জায়গা প্রায় হারিয়ে ফেলছে। তাই তখনই ওকে নিয়ে একটা জায়গায় আসে ইয়াং জেনজেন। এটা একটা ভুতুড়ে জায়গা ছিল। প্রথমে তো জাং বসু ভয় পাচ্ছিল, তখন ইয়াং জেনজেন বলে যে তোমাকে আমি একটা জিনিস উপলব্ধি করানোর জন্য এখানে নিয়ে এসেছি। এটা ছিল একটা সুতা ঘর এবং এখানে অনেক জড়ানো সুতা আমরা দেখতে পাই। ইয়াং জেনজেন এখন জাং বসুকে বলে এই জড়ানো সুতাগুলো তুমি এখন সবটা ঠিক করে ফেলবে, মানে তুমি কিছু বান্ডেল করে ফেলবে। আর এখন জাং বসু ভাবতে লাগে যে ও অনেকগুলো সুতার ভিতরে আটকে আছে, আর ইয়াং জেনজেন ওকে বলছে এই সুতাগুলো তুমি ছাড়াবে, কিন্তু কোনো রকমের কোনো কাঁচি দিয়ে কেটে নয়, বরং সব কয়টা সুতা তুমি নিজে নিজে ছাড়াবে এবং এর ভিতর থেকে মুক্ত হবে। আর এসব ভাবতে ভাবতেই দেখা যায় যে জাং বসু সমস্ত সুতাগুলো বান্ডেল করে ফেলেছিল। ওখানে যত এলোমেলো সুতা ছিল তার সমস্তটাই ও একটা বন্ড করে ফেলেছিল। কিন্তু জাং বসু এতগুলো সুতা কখন ঠিক করে ফেললো ও নিজেও ভাবতে পারে না এবং ও সত্যিই অবাক হয়। ঠিক তখনই ইয়াং জেনজেন ওকে বলতে লাগে জীবন এমনই, তুমি নিজেকে ভাবো যে তুমি অনেকগুলো জালে আটকে আছো, সেই জালগুলো তুমি কেটে ছাড়াতে পারবে না, তবে যদি তুমি ধীরে সুস্থে এবং স্থির চিত্তে সেই জালগুলো ছাড়ানোর চেষ্টা করো তবে অবশ্যই তুমি স্টেবল হবে। এটা আসলে ওর জন্য এক ধরনের একটা শিক্ষা ছিল। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যে ও স্টার কোম্পানিতে জয়েন করেছিল এবং সে হয়েছিল ইজোরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এদিকে ইজোরের সঙ্গে আজকে একটা ডেটে একটা জায়গায় এসেছিল ইয়াং জেনজেন এবং ইজোরের কাছ থেকে ও অ্যাকসেপ্ট করেছিল যে ইজোরে আজকে ওকে প্রপোজ করবে। কিন্তু ইজোরে আজকে ওকে বলে ইয়াং জেনজেন আমি জানি তোমার আমার প্রতি মায়া আছে, আমারও তোমার প্রতি ভালো লাগা আছে, কিন্তু আমি তো স্টার কোম্পানির এখন একজন সিঙ্গার, তাই আমি কোনোভাবে এইসব সম্পর্কে জড়াতে পারবো না। আমার কাছে আমার ক্যারিয়ার এখন সব থেকে আগে, তাই আমি এখন তোমার সঙ্গে সম্পর্কে জড়াতে পারবো না। প্লিজ তুমি আমার উপর রাগ করো না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এটা যখন বলে ইয়াং জেনজেন কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে যায়। এদিকে ইজোরেও অনেক কষ্ট পায়, কারণ ওকে ওই কোম্পানিতে জয়েন হওয়ার কারণেই এই কথাগুলো বলতে হয়েছে। ও আসলে একটা জালে আটকা পড়ে গিয়েছে। এদিকে ইয়াং জেনজেনকে ফোন দেয় জাং বসু, কিন্তু ওর সঙ্গে কথা বলেও বুঝতে পারে যে ইয়াং জেনজেনের খুবই মন খারাপ। ইয়াং জেনজেনও ফোনে কিছু না বলে ফোনটা কেটে দেয়। সারা রাস্তা ইয়াং জেনজেন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। কিন্তু জাং বসু কিছুক্ষণ পরে ইয়াং জেনজেনের বাড়িতে আসে আর এসে দেখে যে ইয়াং জেনজেন ঘুমাচ্ছে। আসলে ওর খুবই চিন্তা হচ্ছিল, তার জন্য ইয়াং জেনজেনের বাড়িতে এসেছিল। ওই এখানে এসে ঠিকঠাকভাবে ওকে শুইয়ে দেয় এবং ওর গায়ের কাঁথা ঠিক করে দেয়, লাইট অফ করে দেয়, দরজা টেনে দেয়। এরপরে ও নিজের বাড়িতে চলে আসে। ও কিন্তু মনে মনে আসলে ইয়াং জেনজেনকে অনেক ভালোবেসে ফেলছে, তাও নিজেও বুঝতে পারে না। কিন্তু ও বাড়িতে এখন এসে শুয়ে শুয়ে একটা স্কেচ করতে লাগে একদম ইয়াং জেনজেনের মতো। তারপরে ও নিজেও ভাবতে লাগে যে ওই মেয়েটার প্রতি ওকে আলাদা কোনো মায়ায় পড়ে গিয়েছে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই ওর বাড়িতে যখন ইয়াং জেনজেন আসে তখন ও পিয়ানো বাজিয়ে ওকে একটা গান শোনাতে লাগে। আর ওদের ভিতরে সমস্ত কিছু আবার ঠিকঠাক ছিল, মানে গতকাল ইয়াং জেনজেন যে এত মন খারাপ ছিল তার কোনো কিছুই আর বোঝা যায় না। ও প্রিটেন্ড করতে লাগে যে সব কিছু ঠিক আছে। আর এখন আমরা আবার মালিনার সঙ্গে ওদের কথা বলতে দেখি, কিন্তু মালিনার সঙ্গেও ওদের আর ঠিকঠাক হয় না, মানে বোঝাপড়াটা একটু ভিন্ন হয়। এদিকে আমরা অন্য একটা মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটা হলো জাং বসুর একটা ফ্যান। ওকে আপনারা মনে রাখবেন। এরপরে জাং বসু ওর ফ্যানদের সঙ্গে একটা মিটিং করে যখন বের হচ্ছিল তখন ওর ফ্যান্সরাও ওকে অনেকগুলো গিফট দেয় এবং এত গিফটের ভিড়ে কিছু গিফট ওরা নেয় আর বাকিগুলো ওখানেই রেখে চলে আসে। আর এটা ছিল তেমনই একটা গিফট, আর এর ভিতরে ছোট্ট একটা কচ্ছপ ছিল। ওরা যখন বাড়িতে চলে আসে জাং বসু ওই কচ্ছপটা বের করে এখন ইয়াং জেনজেনকে বলে ওর জন্য একটা শরবত বানিয়ে দিতে।
ইয়াং জিনজিন বলে নিজে বানিয়ে খাও, না হলে এই পানি খাও। কিন্তু জাং বসু কোলে যে কচ্ছপটা নিয়ে বসেছিল ওর ভিতরে আসলে পিনহোল ক্যামেরা ছিল এবং ওর এই ক্যামেরা দিয়ে ওর ফ্যান্সরা ওকে দেখতে পাচ্ছিল। কিন্তু এটা কিন্তু সবাই করেনি, মাত্র 3 জন ফ্যান এই ব্যাপারে জানতো। আর এখন ওদের ভিতরে যা কিছু হচ্ছিল তা সব এরা দেখতে পাচ্ছিল। ইয়াং জিনজিন যখন বাড়িতে চলে যাচ্ছিল জাং বসু ওকে আটকানোর জন্য বলতে লাগে যে ওর পেটের ভিতরে ব্যথা করছে। আর তখন ওর কাছে এসে ইয়াং জিনজিন বলতে লাগে যে ব্যথা করছে তাই না, কারণ ও যে অভিনয় করছে এটা কিন্তু ইয়াং জিনজিন বুঝে গিয়েছিল। আর তাই ওকে ওভাবে ওখান থেকে রেখে চলে আসে ইয়াং জিনজিন। এদিকে আমরা আবার দেখতে পাই ইজুরেকে। ইজুরে তো একদম ব্যর্থনায়ক বাপ্পারাজ হয়ে গিয়েছিল, ও বিরয়ের অনলে একদম পড়ছিল। আর এদিকে ইয়াং জিনজিনেরও খুবই মন খারাপ ছিল। আর মন খারাপ হলেই ও গ্র্যান্ডপার রেস্টুরেন্টে চলে আসে। ওর গ্র্যান্ডপাও বুঝতে পারছিল যে ওর অনেক মন খারাপ, কিন্তু যখন ও এই রেস্টুরেন্টে বসেছিল ওর সঙ্গে দেখা করতে এখানে এসেছিল ইজুরে। তবে কিছুক্ষণ পরে গেস হোয়াট, কে আসে? এখানে আসে জাং বসু। জাং বসু আসলে আসলে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। জাং বসু এখন এখানে বসে ওদের দুজনের ভিতরে বাম হাত ঢোকাতে লাগে, মানে কোনোভাবেই ওদের দুজনকেও এক হতে দিবে না। তখন গ্র্যান্ডপা বলে এটা আবার কে, এটাকে তো কখনো দেখিনি। তখন জাং বসু বলতে লাগে আপনি আমাকে চিনেন না, আমি ফেমাস সিঙ্গার জাং বসু, আমি একজন মেগা স্টার। আর তখন গ্র্যান্ডপা বলে কে আবার জাং বসু, আমি চিনি না। আর তখন জাং বসু রেগে মেগে ওখানে যা ছিল সেটা খেতে লাগে, কিন্তু সেটার স্বাদ এত বেশি তিতা ছিল যে জাং বসুতে একদম কাশতে কাশতে শেষ হয়ে যায়। আর এবার ওই লোককে বলে যে আপনি এটা কী রান্না করেন, এই রেস্টুরেন্টেও মানুষ খেতে আসে, একদমই বাজে রান্না হয়েছে। আর তখন ওই লোক বলে ঠিক আছে এই রেস্টুরেন্ট তোমার জন্য না, আর এই নাও ব্ল্যাক কার্ড, এখানে আর কখনো আসবে না। জাং বসু বলে ব্ল্যাক কার্ডের দরকার নেই, আমার অনেক কার্ড আছে। আর তখন ওই লোক বলে যে এই ব্ল্যাক কার্ড অনেক কার্ডের মতো না, এই ব্ল্যাক কার্ড যার কাছে থাকে তার মানে হলো সে আমার রেস্টুরেন্টে আর খেতে আসতে পারে না। কিন্তু জাং বসু তো এখন এখান থেকে যাবে না, তাই ও জোর করে ওই খাবারগুলো খেতে লাগে আর বলতে লাগে ঠিক আছে আমার ব্ল্যাক কার্ডের দরকার নেই। আর ওই লোক ওর এই অ্যারোগেন্সি দেখে হাসতে লাগে। এদিকে পরদিন মালিনা আসে ইয়াং জিনজিনের কাছে আর ওকে ওই ভিডিওটি দেখায় আর বলে যে এগুলো কি হচ্ছে, তোমাদের একটু সাবধান থাকা উচিত, কারণ ফ্যান ফলোয়ার কিন্তু তোমাদের কম নয়। আর এখন এই সমস্ত কিছু দেখে ইয়াং জিনজিন বুঝতে পারে যে ওদের বাড়িতে কোথাও একটা ক্যামেরা আছে। ও এসে তো খুঁজতে লাগে, কিছুক্ষণ পরে ও দেখতে পায় ওই কচ্ছপটাকে। তখন ও কাঁচি দিয়ে ওই কচ্ছপটা কেটে ফেলে, আর তার ভিতরে ওরা দুজনেই দেখতে পায় যে ক্যামেরা ফিট করা ছিল। আর এরাও বুঝতে পারে যে ওরা যা ফিট করে রেখেছিল তা অলরেডি ধরা পড়ে গিয়েছে। এদিকে জাং বসু অবাক হয়ে যায়, ও বলে এর ভিতরে ওর ফ্রেন্ডসরা ক্যামেরা রেখে দিয়েছিল। তারপরে ও বলে হায় হায় আমি তো শেষ, আমি তো যখনই গোসল করি তখনই কোনো কিছু না পড়ে নুড হয়ে সমস্ত বাড়িতে ঘুরে বেড়ায়, তার মানে আমার ফ্যান্সরা ওভাবে আমাকে দেখে নিয়েছে, এখন ওরা যদি ভাইরাল করে দেয়। এটা শুনে ইয়াং জিনজিন বলে কি তুমি বাড়িতে নুড হয়ে ঘুরে বেড়াও, মানে সিরিয়াসলি জাং বসু? জাং বসু বলে এটা আমার বাড়ি, তো বাড়িতে কেউ থাকে না, আমি নুড হয়ে ঘুরতেই পারি, আমি কি জানি না কি এখানে ক্যামেরা রাখা ছিল? আর যদি ক্যামেরা রাখাও থাকে তাহলেও কি, আমার ফ্যান্সরা আমাকে অনেক ভালোবাসে, ওরা আমার কোনো ক্ষতি করবে না। আর আমার ওই ভিডিও যদি ভাইরাল হয়েও যায় তাহলেও সমস্যা কি, আমার কোনো সমস্যা নেই। আর এখন ইয়াং জিনজিন বলতে লাগে যে সিরিয়াসলি তোমার কোনো কিছু যায় আসছে না, কিন্তু আমি তো এমন হতে দিতে পারি না, আমি এখন পুলিশে কমপ্লেন করব, না হলে হয়তো ভাইরাল হয়ে যাবে যে জাং বসু তার বাড়িতে নুড হয়ে ঘুরে বেড়ায়। আর এটা শুনে এখন জাং বসু বলে তাহলে তো খুব মজা লাগবে, ইন্টারেস্টিং যে আমি আমার বাড়িতে নুড হয়ে ঘুরে বেড়াই। তখন আবার ইয়াং জিনজিন বলতে লাগে তুমি আমার সঙ্গে মজা করছো, আমি কিন্তু অনেক সিরিয়াস। তখন জাং বসু বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যেভাবেই হোক এই ব্যাপারটা মিটিয়ে নাও, কিন্তু পুলিশকে জানানোর দরকার নেই। এদিকে আমরা ওর ওই ফাঁকিবাজ যে এজেন্টটা ছিল তাকে দেখতে পাই। এই মেয়েই আসলে সব কিছু করিয়েছে। এই মেয়ে ওর ওই ফ্যান্সদের সঙ্গে যোগাযোগ করে এই মেয়েটাকে দিয়ে সমস্ত ভিডিও করিয়েছে এবং ক্যামেরা রাখিয়েছে, কারণ এই মেয়েটাকে ও বলেছিল অনেকগুলো টাকা দেবে। আর মেইনলি ও এটা করেছে কারণ ইয়াং জিনজিন এখন ম্যানেজার হয়েছে, ওর চাকরিটা চলে গিয়েছে বলে। এদিকে ইয়াং জিনজিন বুঝতে পারে যে ওর ফ্যান্সদের কাজ এটা, আর ওর ফ্যানের লিডার হলো এই মেয়ে। ইয়াং জিনজিন তো বুঝে গিয়েছিল এই মেয়েটি ওই কাজ করেছে, তার জন্য ও আগে এই মেয়েটির বাসায় চলে আসে আর ওকে একরকম থ্রেট দেয় আর বলে আমি কিন্তু সব কিছু বুঝতে পেরে গিয়েছি, তুমি এগুলো করিয়েছো, তো পুলিশে জানালে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। ওই মেয়েকে থ্রেট দিয়ে যখন ও ফিরছিল ঠিক তখনই জাং বসু ওকে কল করে আর বলে তুমি এখন কোথায়, অলরেডি ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছে এবং সবাই এখন মানে ফ্যান্সরা তোমাকে মারার জন্য খুঁজছে,
কারণ ওর ফ্যানরা তো কখনোই চাইবে না যে জাং বসুর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে এমন ঘনিষ্ঠ কোনো সম্পর্ক থাকুক। ওর এই ফ্যান্সগুলো তো আর জানে না যে ওদের লিডারই এই কাজটি করিয়েছে। আর ঠিক যখন ওরা এই ফ্যান্সদের সামনে পড়ে যায় তখন জাং বসু বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে। কিন্তু ও যখন এই ফ্যানদের সঙ্গে লড়াই করছিল ঠিক তখনই ওখানে ইজুরে আসে। আর ও পায়ে ব্যথা পাওয়ার দরুন ইজুরে ওকে কোলে করে নিয়ে ওখান থেকে প্রোটেকশন দিয়ে চলে আসে। আর এদিকে জাং বসু তো গাড়ি চালিয়ে আসছিল, কিন্তু ও ফোন করে জানতে পারে যে ইজুরে অলরেডি ওকে ওখান থেকে প্রোটেক্ট করে নিয়ে চলে গেছে। তাই জাং বসু আর দেরি না করে সোজা ইয়াং জেনজেনের বাড়িতে চলে আসে। আর তারপরে ও ইজুরেকে বলে তোমাকে অনেক ধন্যবাদ ওকে রক্ষা করার জন্য, এবং ইজুরেকে ইয়াং জেনজেনের বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। মানে ও কোনোভাবেই ইয়াং জেনজেন এবং ইজুরেকে একসঙ্গে থাকতেই দিবে না। এদিকে আবার প্রেসিডেন্ট চেন ডেকে পাঠায় ইয়াং জেনজেনকে আর বলে আমি জানি জাং বসুর সঙ্গে তোমার কখনোই রিলেশন পসিবল নয়, তাই আমি এটা নিয়ে ভাবছিও না, আর এই বিষয়টা তুমি হ্যান্ডেল করেও ফেলবে। কিন্তু ইজুরের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন? ইয়াং জেনজেন বলে তার সঙ্গে শুধু আমার ভালো বন্ধুত্ব ছাড়া আর কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। প্রেসিডেন্ট চেন বলে তবে সেটা থাকলেই ভালো। এরপরে আমরা এবার ইয়াং জেনজেনকে একটা অন্য রূপে দেখতে পাই। ও সমস্ত ফ্যান্সদের সামনে এখন কৈফিয়ত দিতে এসেছিল। ফ্যান্সরা তো ওকে অনেক কোশ্চেন করে, ও সবশেষে এবার উত্তর দিতে শুরু করে। প্রথমে ও একটা রেকর্ডিং শোনায় যে কথোপকথন ওর হয়েছিল ওই ফ্যান্সদের লিডার আর ওর ভিতরে। তাছাড়া ওই কচ্ছপ ডলটি কোথা থেকে কেনা হয়েছিল এবং ওর ভিতরে যে পিনহোল ক্যামেরা ছিল সেগুলো কোথায় ছিল তার সমস্ত কিছু প্রমাণ ফাঁস করে দেয় এখন ইয়াং জেনজেন। আর এখন তো সব কিছু সলভ হয়ে গিয়েছিল, আর ওই মেয়েকে এখন ব্যান করে দেওয়া হয় ওর ফ্যান্সদের লিডার হিসেবে। এরপরে ইয়াং জেনজেন এখন জাং বসুকে নিয়ে একটা স্কুলে এসেছিল একটা চ্যারিটি ওয়ার্ক করানোর জন্য। ওখান থেকে ওরা দুজনেই যখন ফিরে যাচ্ছিল তখন ওদের দুজনের ভিতরে একটা হেভি কথা কাটাকাটি হয়। মানে সবসময় ওদের কথা কাটাকাটি হয়, তবে এটা একটু এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিল। তখন জাং বসু ইয়াং জেনজেনকে ওর গাড়ি থেকে বাইরে বের করে দেয়, অনেকটা বোঝানা সে বোঝানার পাখি আর অরণ্যের মতো। অরণ্য যেমন মাঝ রাস্তায় হঠাৎ করেই পাখিকে নামিয়ে দিত, পরে আবার গাড়ি ঘুরিয়ে ওকেই নিয়ে আসতে যেত। এখানেও জাং বসু কিছু দূর আসার পরে ওর আবার কেমন মনে হয় যে এই পথে ওই একা মেয়ে কোথায় যাবে, তাই ও পুনরায় আবার ফিরে আসতে লাগে। ইতিমধ্যে একটা গাড়িতে কিন্তু অলরেডি হাত তুলেই দিয়েছিল ইয়াং জেনজেন। ওই গাড়িতে ছিল জাং বসুরই এক বন্ধু, আর এই বন্ধুর সঙ্গে ইয়াং জেনজেনের দেখা হয়েছিল সেই নাইট ক্লাবে গিয়ে। যেহেতু ও দেখে যে এটা তো জাং বসুরই বন্ধু, ওর গাড়িতে উঠে তো এখন আমি বেজিং পর্যন্ত যেতেই পারি, আর তার জন্য ওর গাড়িতেও উঠেছিল। তবে ওই ছেলে ওর সঙ্গে অসভ্যতামি শুরু করে। কোনোভাবে ইয়াং জেনজেন ওর গাড়ি থেকে পালাচ্ছিল, কিন্তু ওই ছেলে এখন ইয়াং জেনজেনের সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। ঠিক তখনই ওখানে গাড়ি নিয়ে চলে আসে জাং বসু, আর জাং বসু এসে তো ওকে মারতে লাগে আর বলতে লাগে তোর সাহস হয় কি করে আমার প্রেমিকার গায়ে হাত তুলিস, যেমনটা অরণ্য ও পাখির জন্য মাঝে মাঝে করতো। যাই হোক, এখন জাং বসু ওকে বলে দেয় তোর মতো বন্ধু আমার আছে এটা ভাবতেও আমার লজ্জা লাগছে, তোকে আমি মেরেই ফেলতাম যদি না ইয়াং জেনজেন আমাকে বাধা না দিত। তবে কখনো যদি ইয়াং জেনজেন বা অন্য কোনো মেয়ের সঙ্গে এমন করতে দেখি সেদিন তোর খবর আছে। এরপরে ইয়াং জেনজেনকে নিয়ে ও গাড়িতে তোলে। তার কিছুক্ষণ পরে যখন ওর সিট বেল্টটা বেঁধে দিতে যাচ্ছিল তখন ইয়াং জেনজেনকে বলে আমাকে টাচ করবে না। তখন জাং বসু বলে কে তোমাকে টাচ করতে চাইছে, আমি তো সিট বেল্ট বেঁধে দিতে যাচ্ছিলাম। এরপরেও যখন ওরা গাড়ি চালাচ্ছিল তখন আবার জাং বসু হাসতে লাগে আর বলতে লাগে একটু আগে যত কিছু ঘটে গেল এটা কিন্তু একটা মিউজিক ভিডিওর জন্য পারফেক্ট ছিল। হিরোইনকে ভিলেন কিডন্যাপ করেছে আর হিরো এসে হিরোইনকে উদ্ধার করছে, খুব সুন্দর একটা ভিডিও হতো। কিন্তু দেখা যায় যে এদিকে জাং বসুর প্রতি খুবই বিরক্ত হয়ে গিয়েছিল ইয়াং জেনজেন। জাং বসু ইয়াং জেনজেনকে বলে তুমি অমন একটা গাড়িতে কিভাবে উঠতে পারলে, যার তার গাড়িতে উঠে যেতে হবে। তখন ইয়াং জেনজেন বলে তোমারই বা কেমন বন্ধু এগুলো, তোমার বন্ধুরা এমন লজ্জা তা কি আমি জানি নাকি। এরপরে জাং বসু একটা শার্ট দেয় ইয়াং জেনজেনকে আর বলে তোমার জামাটা ছিঁড়ে গিয়েছে এটা পরে নাও। কিন্তু ইয়াং জেনজেন কোনোভাবেই ওটা পরতে চায় না। জাং বসু বলে আমি শেষবারের মতো বলছি এটা তুমি পরবে কি পরবে না। ইয়াং জেনজেন বলে না আমি পরবো না। তখনই ওর খুবই রাগ হয়ে যায় আর ওই জামাটা বাইরে ছুঁড়ে ফেলে দেয় জাং বসু। আর তখন গাড়ি থেকে বের হয়ে আসে ইয়াং জেনজেন আর বলে যে তোমার গাড়িতে আমি যাব না, তুমি একাই চলে যাও। জাং বসু বলে তারপরে তুমি এই রাস্তায় আবারও এক কাহিনী করবে তাই না। এবার যখন ও বারবার ওকে গাড়িতে নেওয়ার জন্য ডাকছিল তখন জাং বসু আর ওর আবারও ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। জাং বসু এবার ওকে কোলে করে নিয়ে ওর গাড়ির ভিতরে তুলে দেয়, কারণ ও জানে এই মেয়েকে এভাবে সামলানো যাবে না। তারপরে ওখানে যে শার্ট পরেছিল সেটাতে এক লাথি মেরে ও চলে আসে। তারপরে ওরা দুজন আবার কথাও বলছিল না।
কিন্তু তার পরের দিন যখন কোম্পানিতে ওদের ডাকা হয় তখন দেখা যায় যে জাং বসু এবং ইজুরে দুজনকেই গান গাইতে বলা হচ্ছে। তবে ইজুরের গান বেশি ভালো হচ্ছিল আর জাং বসুর গলা একটু ভাঙা ভাঙা শোনাচ্ছিল। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো একজন যেতে পারবে ওই কম্পিটিশনে, আর সেটা হবে ইজুরে। এতে খুবই খারাপ লাগে জাং বসুর। জাং বসু বলে, আমি অনেক বেশি প্র্যাকটিস করেছি, এখন এই মুহূর্তে হয়তো আমার গলাটা ভাঙা ভাঙা শোনাচ্ছে, কিন্তু অবশ্যই আমি ভালো গান গাইবো। তখনই প্রেসিডেন্ট ডু ওখানে এসে বলে যে কোনো একজন যেতে পারবে, তাই আমরা ইজুরেকেই পাঠাবো। কিন্তু তখন মালিনা বলে যে না, কোনোভাবেই ইজুরে না, বরং ওখানে যদি গান গাইতেই হয় তবে জাং বসু যাবে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসা হয় যে ওরা ডুয়েট গান গাইবে, মানে ওরা দুজন মিলে ওখানে গান গাইবে। আর এই সিদ্ধান্ত নেয় স্বয়ং ইয়াং জেনজেন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইয়াং জেনজেনের উপর আবার রেগে যায় জাং বসু। আর এখানেই শেষ হয়ে যায় এই ড্রামার 3য় পর্বের গল্প। আই হোপ গল্প আপনাদের ভালোই লাগছে। এতক্ষণে তাদের কিন্তু কেবল প্রেমের সূচনা হচ্ছে। এই ড্রামায় মোট 44টা পর্ব আছে এবং আমি এই পর্যন্ত 25টা পর্ব এক্সপ্লেন করেছি। এখন কিন্তু অনেক গল্প বাকি আছে, তবে আমি চেষ্টা করব বাকি পর্বের ভিতরেই আমি এই গল্পটি শেষ করে দিতে। আর যদি সেটাও না হয় তবে বাকি আর 2টা পর্বের ভিতরে আমি এই গল্প শেষ করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের এই ড্রামার গল্প ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর বাকি পর্বগুলো পেতে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে বাকি পর্বগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ কাহিনী আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এ তো কেবল প্রেমের সূচনা, আর প্রেম হলে সেটা কতটা কিউট হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।